বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসেবে দেখে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই দলের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং ধানমন্ডি পুরোপুরি আওয়ামী লীগের দখলে আপনারা দেখতে পারবেন সর্বশেষ। এদিকে আজ রাতে আবারও ধানমন্ডি দখল করতে আসে আওয়ামী লীগ কর্মীরা। বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ, হাসিনার কপাল খুলে। ডক্টর ইউনূস এবার সত্যি তুপের মুখে পড়েন, ক্ষমতাও হারাতে যাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, এনসিপির এই মুহূর্তে জাতীয় নেতা সার্জিস, পরিচয়টা বারবার দিয়ে এই কারণেই গতকালকেও একটা বক্তব্য শুনলাম বঙ্গবন্ধুকে নিয়ে, আমার বঙ্গবন্ধু। মানে রাজনীতিবিদদের চরিত্র বোঝা আসলেই কষ্টকর। এই মুহূর্তে সার্জিসদের সাথে মানে এনসিপির সাথে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে, জুলাই যোদ্ধা, তথাকথিত লাল বিপ্লবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বর্তমান ফ্যাসিস্ট ইউনূসের দূষর, তাদের মধ্যে এক প্রকার জলাতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। যাতে আপনি 50 সিটের জন্য আপনি তো লড়ছেন না, কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন। এট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন, সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে। এটা একটি পরিকল্পিত নিয়ম। বিএনপিকে এখনই থামাতে হবে। বিএনপি অতীতের সব রেকর্ড ভঙ্গ করছে, সবকিছু ছাড়িয়ে যাচ্ছে, একের পর এক অঘটন ঘটিয়ে চলছে বিএনপি। বঙ্গবন্ধুকে চাই, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমরা সবাই বঙ্গবন্ধু। 32 নম্বর জ্বালিয়ে পুরো ছাড়কার ফাইটলামি না ভাই, এই কোন ধরনের ফাইটলামি এগুলো? সারা বাংলাদেশের আজকে মেসাকার অবস্থা করে দিয়েছে, দেশে আজকে কোনো নিরাপত্তা নাই। বিএনপির রাজনৈতিক ধারা আমি আসলে বুঝি না, আমি বোঝার চেষ্টা করতেছি বিএনপি আসলে কি চায়, তার দলের আসলে আদর্শ কি, নীতি কি, এগুলো নিয়ে আমি নিজে একটু কনফিউশনে আছি। হ্যাঁ, কি চায় বিএনপি, এই নিয়ে সারা দেশ আতঙ্কে আছে। দর্শক শ্রোতা, আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ কর্মীরা আবারও ঢুকার চেষ্টা করে এবং বিএনপির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন গত 15ই আগস্ট আওয়ামী লীগ কর্মীরা সেইখানে পুল নিয়ে গিয়েছিল এবং বিএনপি কর্মীরা, সাধারণ মানুষ, তাদেরকে গণধুলাই দেয় এবং দাও পাল্টা দেওয়া হয়। এখন কি দেখতে পাচ্ছি, শেখ হাসিনার এক প্রকার কপাল খুলে এবং তারা বিজয়ের মুখ দেখছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা আজ রাতে কি করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস, সমন্বয়ক, এদের উপর কি প্রভাব পড়তেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধারাবাহিক কন্টিনিউ করবেন। দেশের রাজনীতি সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, এনসিপির এই মুহূর্তে জাতীয় নেতা সার্জিস, পরিচয়টা বারবার দিয়ে এই কারণেই গতকালকেও একটা বক্তব্য শুনলাম বঙ্গবন্ধুকে নিয়ে, আমার বঙ্গবন্ধু। আবার এখন যে বক্তব্য, অনেকগুলা মানে রাজনীতিবিদদের চরিত্র বোঝা আসলেই কষ্টকর। তো যাই হোক, এই মুহূর্তে সার্জিসদের সাথে মানে এনসিপির সাথে খুব ভালো কেমিস্ট্রি আছে জামাত ইসলামের। একই বক্তব্য দুই টাইমে দুই দলের মুখ দিয়ে আসে। আমরা মোটামুটি দেখতে পাই যে একই সুতায় গাতে। আবার এনসিপি যদি কোনো আন্দোলনকে সফল করতে হয় তাহলে জামাতের সেখানে গিয়া সাপোর্ট করা লাগে। এবার সেই জামাতই এনসিপি নেতা সার্জিসকে কিন্তু খেয়ে দিবে। ভিডিও টাইটেল অনেকে বোঝেন নাই, পুরো নিউজ দেখলে বুঝবেন যে এটা কোন খাওয়া, একবার ওই খাওয়া না। মানে সার্জিসের আগামী দিনের স্বপ্ন, সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা, সেইটাকে খেয়ে দিবে জামাত যদি এখানে নতুন কোনো নেগোসিয়েশন না আসে। কথা বলছি ভোটের মাঠে খেয়ে দেওয়ার কথা। আপনারা সকলেই জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত বলছে অংশ নিবে না, কিন্তু ফাইনালি নিবে। আপনি রাজনীতি থেকে যদি নির্বাচন বয়কট করেন তাহলে আপনাকে মাঠ থেকে হারাই যেতে হবে। আর প্রেস সচিব তিনি বলছেন এমন কোন শক্তি নাই নির্বাচনকে বাধা দিবে বা প্রতিহত করবে, তার মানে নির্বাচন হবে। এবং ফাইনালি দেখবেন এই সার্জিসটা কোন দলের সাথে জোট বাইদা হোক, যেমনি হোক নির্বাচনে যাচ্ছে, জোট বাইদা গেলে বাইচা যাবে। আর যদি একা একা লড়াই করতে চায়, জামাত গিলা ফেলবে সার্জিসটা। আসুন দেখেন কিভাবে। আপনার পঞ্চগড় এক আসন খুবই ত্রিমুখী লড়াইয়ের একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে, কারণ এই আসনটিতে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করে দিয়েছে জামায়াত ইসলামী। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মানে বিএনপি ওইখানে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। তবে ওই আসনে বেশ কয়েকজন বাঘা বাঘা ক্যান্ডিডেট আছে বিএনপির। এর পাশাপাশি ওই আসন থেকে আপনার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ছাড়াও উঠান বৈঠক, নির্বাচনী কার্যক্রম অনেক কিছু তিনি শুরু করেছেন। আর জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। এটা সম্ভবত জামাত ইসলাম থেকে আগে ভাগেই তারা প্রার্থী চূড়ান্ত করেছে। তারা করছে হচ্ছে আপনার দলের জেলা যিনি আমির আছেন মাওলানা ইকবাল হুসাইন, জামাতের একক প্রার্থী এখানে। আর জুলাই অভ্যুত্থানের পর থেকে মোটামুটি মাঠ তারা ভালোই গুছাইছে, কেন্দ্রীয় মহাসমাবেশ সহ বেশ কিছু সভা সমাবেশ তারা এইখানে করেছে। সাংগঠনিক কর্মকাণ্ড এই মুহূর্তে সেখানে পিছিয়ে নেই। তবে সার্জিসের যে মাছ আপনার এই পঞ্চগড় এক আসনে বিশ্লেষকরা বলছেন
বিএনপির একটা ভোট বাক্স এলাকা, জামাতের জনবান্ধব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে সেই এলাকাতেই, এবং জুলাই বিপ্লবের অংশীজন হিসাবে সার্জিস আলম, মোট এই তিনটা শক্তি একসাথে লড়াই করবে এই পঞ্চগড় এক আসনে। সবার আগে ঝরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সার্জিসের। এটা কেন বললাম? জামাতের একটা নীতি আছে, মানে আওয়ামী লীগ বিএনপিতে আবার এই নীতি নাই। জামাতের একটা নীতি আছে, একটা দায়িত্বুল বিহাজাল ইমাম। একই আসন থেকে বিদ্রোহী প্রার্থী জামাত দেয় না, তবে আমাদের বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা আছে, দল দিছে রহিম রে। তো মনে করলেন যে শুক্কুরের চিন্তা হয়েছে, ভাই আমি কি রহিম থেকে কম নেতা, জমান আমার দল দেয় না, তো কি হয়েছে, আসেননি এলাকার মানুষকে আসি, মানুষ একটু চাটা খায়, হালকা টাকা টোকা পায়, তো বইলা মনে করলেন শুক্কুরের দ্বারা করাই দিছে। তো ভোট তো একটাই। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কর্মীরা আছি আমরা, দলীয়গতভাবে এলাকাতে মার্কা টার্কার সমানে ভাই যেদিকে আমরা এদিকে, এরকম একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপ থেকে শুক্কুর একটা ভোট খাইয়ে এলেছে ধরেন বিএনপির। বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসেবে দেখে। এর চেয়ে বড় কোনো সত্য নাই আসলে। শত্রুতার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয়, রাষ্ট্রকে, মানে গোটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য। স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া, এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটি নৈতিক অবস্থান, একটি দলীয় অবস্থান, একটি রাজনৈতিক অবস্থান, যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে। রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকে চূর্ণ করে শারীরিক নিধনে নামা, এটা কোনো মতাদর্শ হতে পারে না, এটা অশরিক ক্ষমতার লালসা, এবং এটি শত্রুতার রাজনীতির চূড়ান্ত রূপ। রাজনীতি তখন যখন শোককে হালকা করতে চায়, মানুষ তখন শোককে আরো গভীরভাবে উপলব্ধি করে। বিএনপি এই জনমনস্তত্ব বুঝতে পারল না, বা বুঝেও শত্রুতার পুরনো সেই খেলায় মজে রইল। 15ই আগস্ট 2025 সালে ধানমন্ডি 32 নম্বরে বিএনপির স্লোগান শুনছিলেন আপনারা? যদি শুনে না থাকেন তাহলে আরেকবার শুনি, চলুন। শুনলেন তো না? তার মানে এদিনের পর থেকে ধানমন্ডি 32-এর দখল চলে গেল বিএনপির হাতে। একটি বাড়ির ক্ষমতা দেখুন খালি, প্রায় কিছুই নেই, ভেঙে চুরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কি তার শক্তি, কি অমিত তার তেজ! এখনো এই ভাঙা বাড়ির দখল নেওয়ার জন্য দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যেভাবে হত্যা দিয়ে পড়েছে এবারের 15ই আগস্টে এবং এরও আগে এই বাড়ি ভাঙায় বুলডোজার সাপ্লাই দিয়েছে, তাতে মনেই হতে পারে যে বিএনপি আসলে এই বাড়ির প্রতি ক্ষোভটাই বা কি, আর 15ই আগস্টে এই বাড়ির দখল নিয়ে তাদের লাভটাই কি, এই প্রশ্ন কিন্তু উঠছে। আসুন এ নিয়ে একটু আলোচনা করি আজকে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসেবে দেখে। এর চেয়ে বড় কোনো সত্য নাই আসলে। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, এটা স্বাভাবিক, কিন্তু প্রতিদ্বন্দ্বীকে হারাতে হয় নিয়মের ভেতর, নিয়ম নীতির লড়াইয়ে, কর্মসূচি এবং সংগঠনের শক্তি দিয়ে, আর শত্রুকে করা হয় নিশ্চিহ্ন। এক্ষেত্রে যদি শত্রু হয় কোনো রাজনৈতিক দল, তখন সেই দলের প্রধান বা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকে খুন করে, মান্যগণ্য নেতার স্মৃতিকে অবমাননা করে, প্রতীক দখল করে এবং সর্বোপরি ভয় দেখিয়ে বিএনপি বরাবরই এই দ্বিতীয় খেলাটায় বেশি আগ্রহ দেখিয়েছে। ফলে দেশের রাজনীতিতে বারবার এই শত্রুতা চক্র ঘুরে ফিরে এসেছে, আর এই চক্রের দায় এককভাবে আসলে আওয়ামী লীগের নয়, বিএনপিও এজন্য সমানভাবে দায়ী। শত্রুতার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয়, রাষ্ট্রকে, মানে গোটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য। বিশেষ করে এই মুহূর্তে দেশের আজকের দুর্দশা বোঝাতে গিয়ে যদি কেউ কেবল আওয়ামী লীগকেই দায়ী করে, আমার বিবেচনায় সেটা আংশিক সত্য। এই শত্রুতা রাজনীতির কারণে তার সমান দায় বিএনপিও বহন করে বা বহন করতে হবে দলটিকে। ধরুন বঙ্গবন্ধুকে হত্যার কথাই যদি ধরি, তর্কের খাতিরে যদি ধরেও নেই যে জিয়াউর রহমান এই খুনের সঙ্গে জড়িত ছিলেন না, যদিও তথ্য উপাত্ত তা বলে না, তাহলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের যোগসূত্রের প্রশ্নটি ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রাখা খুব জরুরি। কারণ যদি তার কোনো সম্পৃক্ততা না থাকতো, তাহলে খুনিদের ইন্ডেমনিটি দেওয়ার কাজটি, পুরস্কৃত করার কাজটি কেন, কার স্বার্থে, কোন নৈতিকতায় করেছিলেন জিয়াউর রহমান? স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া, এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটি নৈতিক অবস্থান, একটি দলীয় অবস্থান, একটি রাজনৈতিক অবস্থান, যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে, মানে বিচার বোধকে বিপন্ন করে তোলে। এবং সেখান থেকেই এই জাত শত্রুতার বীজটি বিরাট মহিরুহ হয়ে ওঠে ধীরে ধীরে, না খুব দ্রুততম সময়ের মধ্যে। দুঃখজনক হলো এই সিদ্ধান্তই পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে যে ক্ষমতা থাকলেই হত্যাও আইনের ঊর্ধ্বে তোলা যায়, মানে বিচার হবে না,
2024 সালে দেখুন পুলিশ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার সঙ্গে মিলিয়ে দেখুন ব্যাপারটি, এখানেও সেই দায় মুক্তি দেওয়া হয়েছে খুনের। আমার কাছে এটাই বিএনপির প্রথম এবং প্রধান রাজনৈতিক পাপ। এর ধারাবাহিকতায় আমি দেখতে পাই বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক আশ্রয়ের জন্য তার দলটিকে মানে বিএনপিকে একদম উন্মুক্ত করে দিয়েছিলেন। একতরফা নির্বাচন করে খুনিদেরকে তিনি নিয়ে যান সংসদে। ভয়ঙ্কর সেই প্র্যাকটিস এখনো ইউনূস সরকার ফলো করে চলছেন। বেগম খালেদা জিয়ার দেখানো সেই পথ আমাদের গণতন্ত্রের শিরায় শিরায় অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল। বিএনপি যেখানে প্রতিদ্বন্দ্বীকে হারানোর কোনো নীতি দেখায়নি, দেখিয়েছে শত্রুকে অপমান করার উন্মত্ততা, আর ক্ষমতা পেলে ন্যায়কে পাশ কাটানোর দক্ষতা। ভাবুন একবার, বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে কেন বেগম জিয়াকে জন্ম বিএনপিকে এখনই থামাতে হবে। বিএনপি অতীতের সব রেকর্ড ভঙ্গ করছে, সবকিছু ছাড়িয়ে যাচ্ছে, একের পর এক অঘটন ঘটিয়ে চলছে বিএনপি। আপনারা দেখছেন যে বিএনপি কি করছে। আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ 80 টাকা চাঁদা নিত, সেখান থেকে 120 টাকা নেয়। তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথা বলছি। বাংলাদেশের আওয়ামী আমলের চাঁদাবাজির রেকর্ড ছাড়িয়ে গেছে, অন্তর্কন্দল ছাড়িয়ে গেছে। ক্ষমতা পাওয়ার আগেই যদি এটা করতে পারে, তাহলে ক্ষমতা পেলে কি করবে? একটা গল্প বলে শুরু করি। একটা কৌতুক ছোটকালে দেখতাম, তখন ক্যাসেটে শুনতাম হারুন কিসিঞ্জারের, যে দুধ দোয়ানোর প্রতিযোগিতা হয় বিভিন্ন দেশ, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন দেশের গরু অংশগ্রহণ করে যে কোন দেশের গরুতে বেশি দুধ হয়, কে ফার্স্ট হয়, একটা গরু থেকে একসাথে কত বেশি দুধ হয়। সেখানে দেখা গেছে ফলাফল ঘোষণা করলো যে বাংলাদেশ ফার্স্ট। সবাই আশ্চর্যের ব্যাপারটা কি, জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশের গরু থেকে কত কেজি দুধ হয়েছে, 2 কেজি। যে 2 কেজি নিয়ে ফার্স্ট বাংলাদেশ, ফার্স্ট প্রাইজ পেয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। এরপর দেখলো যে ঠিক আছে, তাহলে অন্যান্য দেশ তারা কত কেজি একটু দেখি। যে আফগানিস্তান 10 কেজি, অস্ট্রেলিয়া 40 কেজি, নিউজিল্যান্ড 30 কেজি, আমেরিকা 25 কেজি। এখন সবাই ধরলো যে ব্যাপার কি, আমরা 40 কেজি, 35 কেজি, 30 কেজি, 25 কেজি, 20 কেজি, 10 কেজি, আমরা ফার্স্ট সেকেন্ড এগুলো কোনো খবর নাই, আর বাংলাদেশ ফার্স্ট, ব্যাপারটা কি 2 কেজি নিয়ে। তখন রেফারি যা তারা বলছে, আরে বাবা, তোমরা তো গাভী থেকে 10 কেজি বের করেছো, 40 কেজি বের করেছো, আর বাংলাদেশ তো ষাঁড় গরু থেকে, ষাঁড় গরু দুধ দোয়াইয়া 2 কেজি বের করছে। বুঝতে পারছেন? এখন বিএনপি যে চাঁদাবাজি করছে, এটা ক্ষমতায় না এসে এই চাঁদাবাজি করছে। ষাঁড় গরু থেকে বিএনপি এই পরিমাণ চাঁদাবাজি করছে, এত দুধ বের করছে ষাঁড় গরু থেকে, 2 কেজি দুধ ষাঁড় গরু থেকে বের করছে বিএনপি। তাহলে এই বিএনপির কাছে যদি অস্ট্রেলিয়ান বিশাল গাভী দেওয়া হয়, তাহলে অস্ট্রেলিয়ানরা যে গাভী থেকে দুধ দহন করে 40 কেজি বের করে, বিএনপির লোকজনের কাছে ওই দুধ দহন করতে দিলে তারা 400 কেজি বের করে ফেলবে। এর অর্থ হচ্ছে লুটে পুটে খেয়ে চুষে খেয়ে একদম নারী ভুড়ি সব বের করে আনবে, দুধ এমন ভাবে টানবে যে গরুর নারী ভুড়ি বের হয়ে যাবে। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, এদেরকে নিয়ে যারা জুলাই যোদ্ধা, তথাকথিত লাল বিপ্লবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বর্তমান ফেসিস্ট ইউনূসের দূষর, তাদের মধ্যে এক প্রকার জলাতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এখানে উল্লেখযোগ্য কয়েকজন তারকার নাম বললেই হয়। খায়রুল বাশার একজন গুণী অভিনেতা, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একজন মানুষ, চমৎকার কথা বলেন, তার অভিনয় আমি সবসময় দেখার চেষ্টা করি। খায়রুল বাশার কিন্তু তথাকথিত জুলাই অভ্যুত্থানে লাল বিপ্লবী ছিলেন, অর্থাৎ লাল হয়েছিলেন। তৎকালীন সময়ে পুলিশের সেই প্রহসনের বিরুদ্ধে কথা বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছেন, সংসদ ভবনের সামনে কর্মসূচি ঘোষণা করে সেখানে অবস্থান নিয়েছিলেন। তখন খায়রুল বাশার তাদের কাছে অনেক প্রিয় পাত্র ছিল, অনেক প্রিয় ছিল। যখন খায়রুল বাশার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গতকাল শ্রদ্ধা জানিয়েছেন, তখন খায়রুল বাশারকে নিয়ে তাদের মধ্যে জলাতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এক প্রকার কঠিন জলাতঙ্ক। শুধু খায়রুল বাশার নয়, এখানে মারিয়া ক্রিস্পিটা নামে একটা মডেল রয়েছে, তিনি রয়েছেন, সুহানা সাবা রয়েছেন, অভিনেত্রী শাওন রয়েছেন, এবং একাধিক ইরফান সাজ্জাদ রয়েছেন, সাজু খাদেম রয়েছেন, এখানে ইমতুস নামে একটা ছেলে রয়েছে, সে রয়েছে, আরশ খান রয়েছে, একাধিক ব্যক্তিবর্গ রয়েছে যারা জাতির পিতাকে অকপটে শ্রদ্ধা জানিয়েছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। এটা নিয়ে জুলাই যোদ্ধারা, তথাকথিত লাল বিপ্লবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে। অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর কারণে 1 বছরের ব্যবধানে তারা ফ্যাসিস্টের দূষর হয়ে গেছেন।
মানে এদের আইকিউ লেভেল কোথায় আপনারা জাস্ট চিন্তা করেন। যখন তাদের পক্ষে তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে কথা বলেছিল তখন তারা ফেরেশতা ছিল, এখন তারা যখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছে, স্বাধীনতার পক্ষে কথা বলতেছে, ৭১-এর চেতনার পক্ষে কথা বলতেছে, এখন তারা ফ্যাসিস্টের দূষর হয়ে গেছে। খায়রুল বাশার আক্ষেপ জানিয়ে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বাণী তিনি লিখেছেন। আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে। এই চুরের রাষ্ট্রে, এই বাটপাড়ের রাষ্ট্রে আমি কোন অপরাধে, আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ যুগ ধরে, তাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি। তাই ওকে আমার ভাইরা, আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি, কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছ, তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছ। যেখানে মানুষ সেখানে সাধারণের আবেগ অনুভূতি তোমাদের কাছে বিবেচনার বিষয় নয়। তোমরা কেবল ক্ষমতার নয়, তোমরা ক্ষমতার দাস। তোমরা নিজের দেশের এবং দায়িত্বের এই বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক। আমি এমন কি আর লোক, ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য, দেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হোক এই কামনা। একজন গুণী অভিনেতা, একজন চমৎকার অভিনেতা, যিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন, লালন করেন, শুধুমাত্র এই অপরাধে তার ছবিতে জুতা নিক্ষেপ করার কর্মসূচি ঘোষণা করেছে জামাত শিবিরের, বিএনপির হিজবুতি জঙ্গি জিহাদিরা। চিন্তা করা যায় কত বড় হিপোক্রেট। ইমতু রাতিশ নামে একজন অভিনেতা, সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুক। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে ধানমন্ডির বিষয়ে অনেক কথা হয়, বা বিএনপি আওয়ামী লীগের বিষয়ে কথা হয়, দেশের বর্তমান রাজনীতি নিয়ে কথা হয়। কাজে এই বিষয়গুলোর সাথে, মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।